বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। খুব শীঘ্রই তোমাদের ইন কোর্স অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে, সে অনুযায়ী তোমরা নিজেদের প্রিপারেশন নিবে বাসায়। আজকে আমি তোমাদের ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য বিজ্ঞানের ক্রমোন্নতি এই কোর্সের একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। কোর্সটির বিষয় কোড হচ্ছে 231615 231615। যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, মহাকাব্যের কবি হিসেবে ফেরদৌসীর কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা মহাকবি ফেরদৌসীর জীবন রচনাবলী সম্পর্কে ধারণা দাও। এটা একটা রচনামূলক প্রশ্ন। তোমাদেরকে এই প্রশ্নটা পড়ানো হয়েছে, তারপরও যেহেতু আমাদের করোনাকালীন সময়ে কোনো ধরনের কোনো পরীক্ষা হয়নি, এখন আবার ভার্সিটি নিয়ম করে হয়তো তোমাদের পরীক্ষার সময়সূচিও দিবে, পরীক্ষা হবে, এই জন্য পুনরায় আবার আমি এটা নিয়ে তোমাদের আরেকবার আলোচনা করে দিচ্ছি। দেখো, মহাকবি ফেরদৌসীকে বলা হতো প্রাচ্যের হুমার। প্রাচ্যের হুমার নামে খ্যাত মহাকবি ফেরদৌসী ছিলেন অসামান্য প্রতিভাসম্পন্ন এবং সৃজনশীল কাব্য রচনার পথিকৃৎ। কারো হাতে বাঁশ যেমন বাঁশি হয়ে যায়, তেমনি ফেরদৌসীর হাতে কাব্য শাহনামা মহাকাব্য হয়ে গিয়েছিল। চরিত্র চিত্রণে, ব্যাপ্তিতে, শৌর্যবীর্যের প্রকাশে, বুক ভাঙা বেদনায়, উদার্য ও করুণায়, মানবিক উদ্ভাবনে এই কাব্য এমন এক বিরাট চিত্রশালার দ্বারমুক্ত করে, যার অনুরূপ যে কোনো দেশের সাহিত্যে দুর্লভ। কবি এখানে কৃতিত্বের সাথে ইরানের জাতীয়তাবোধকে জাগ্রত করেছেন। এছাড়া রসবোধের সৃষ্টিতে, ন্যায় অন্যায়ের প্রভেদ উপস্থাপনায়, পক্ষপাতহীন চরিত্র চিত্রণে, মূল্যবোধের জাগরণে, সর্বোপরি একেশ্বরবাদের প্রচারে কবি যথেষ্ট যোগ্যতার পরিচয় দেখিয়েছেন। মহাকবি ফেরদৌসী 930 সালের ইরানের তুস নগরে এক সম্ভ্রান্ত দিকান বা কৃষক পরিবারে আবুল কাশেম মোহাম্মদ ফেরদৌসী নাম নিয়ে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম হচ্ছে আবুল কাশেম ফেরদৌসী। প্রাথমিক জীবন তিনি পারস্যেই কাটিয়েছেন। প্রবীণ বয়সে সুলতান মাহমুদের উজির হাসান মঈনুদ্দিনের সহায়তায় কবি গজনির রাজসভায় গৃহীত হন। এখানে তিনি 1010 সাল পর্যন্ত থাকার পর পুনরায় ইরানের তুস নগরে ফিরে যান। 1020 সালে নিজ জন্মভূমি তুস নগরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে আমি আবার একটু তোমাদেরকে বলি যে, মহাকবি ফেরদৌসী ইরানের তুস নগরে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হচ্ছে আবুল কাশেম মোহাম্মদ ফেরদৌসী এবং তিনি সুলতান মাহমুদের সময় তিনি গজনির রাজসভায় গৃহীত হন এবং 1010 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে থাকেন। পরবর্তীতে তিনি ইরানে চলে যান এবং 1020 খ্রিস্টাব্দে তিনি ইরানেই মৃত্যুবরণ করেন। কবি ফেরদৌসী 80 বছর বয়সে 1010 সালে শাহনামা রচনার কাজ শেষ করেন। এটি রচনা করতে 30 বছর সময় লেগেছিল। তাই ধরে নেওয়া যায় 980 সালের কাছাকাছি কোনো এক সময়ে তিনি শাহনামা রচনা শুরু করেন। এই সূত্র অনুসারে তিনি গজনির সুলতান মাহমুদের আদেশে শাহনামা রচনা শুরু করেন এমন তথ্য যুক্তিযুক্ত নয়, কারণ সুলতান মাহমুদ 998 সালে গজনির সিংহাসনে আরোহণ করেন। ফেরদৌসীর বিস্তৃত কাব্য শাহনামার একটি সংক্ষিপ্ত বিবরণ আমরা এখন আলোচনা করব। যেমন শাহনামার ভাষা, ক্লাসিক্যাল ফার্সি ভাষায় শাহনামা রচিত হয়েছিল। পরবর্তীকালে নিজামি, রুমি, জামি প্রভৃতি প্রমুখ কবিগণ
তাদের কাব্যগ্রন্থ ফার্সি ভাষায় রচনা করলেও তাদের রচনায় অনেক আরবি শব্দ এসেছে যা শাহনামা অনুপস্থিত। শাহনামার চরিত্রগুলো দেখি আমরা। শাহনামা কাব্যে রুস্তম, জোহাস, জমশেদ, তাহমিনা, সোরহাব, সুলম, এরজে, মনুদেহে প্রভৃতি চরিত্রের উল্লেখ পাওয়া যায়। শাহনামা মহাকাব্য ৬০,০০০ শ্লোকের একটি বিরাট গ্রন্থ। এই গ্রন্থে আগাগোড়া একই ছন্দে ব্যবহৃত হয়েছে। প্রত্যেকটি শ্লোক সমিল। এই সমিল ছন্দ শাহনামার বর্ণনা, সংলাপ, স্বাগতিক, পত্রালাপ সর্বত্রই সমান কার্যকর প্রমাণিত হয়েছে। শাহনামার বিষয়বস্তু। শাহনামার অর্থ হচ্ছে রাজা বাদশাদের ইতিহাস। এখানে ইরান, তুরান, গজনি প্রভৃতি স্থানের রাজা বাদশাদের যুদ্ধ, রাজনীতি, মৃগয়া, আনন্দ, উৎসব প্রভৃতি স্থান পেয়েছে। শাহনামায় অনেক নায়কের নাম উল্লেখ করা হলেও বস্তুত এর মহানায়ক একজন। তিনি হলেন পারস্যের বিখ্যাত বীর রুস্তম। কবি তাকে শৌর্যবীর্য, শক্তিমত্তায়, সুবিবেচনায় ও আড়ম্বরে মহিমান্বিত করে চিত্রায়িত করেছেন। ইরানের প্রথম বাদশাহ কাইমোর্সকে উপস্থাপনের মাধ্যমে বিখ্যাত শাহনামা কাব্যগ্রন্থ সূচনা হয়েছিল। এখানে তাকে দেখানো হয়েছে ব্যাঘ্রচর্ম প্রহিত অবস্থায় পর্বত থেকে আরোহণরত। পর্বত থেকেই আসতো তার জীবিকা, নতুন নতুন খাদ্য ও পরিধেয়। মহাকাব্যের কবি হিসেবে ফেরদৌসির কৃতিত্ব। শাহনামা মহাকাব্যে কবি ফেরদৌসি যে কৃতিত্ব দেখিয়েছেন তা নিম্নে আলোচনা করি। ইরানের জাতীয়তাবাদের পুনর্জীবন দান। ফেরদৌসি তার শাহনামা মহাকাব্যের মাধ্যমে ইরানের অতীত ঐতিহ্যকে তুলে ধরে তাদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছেন। ইরানের স্বাধীনতা হরণকারী তুর্কি বংশোদ্ভূত গজনি রাজবংশের সুলতানরা তার এই গ্রন্থের সহজে গ্রহণ করতে পারেনি। কবি এখানে আরবদের উপর পারস্যদের প্রাধান্য তুলে ধরার চেষ্টা করেন। ফলে ইরানিদের মধ্যে এক নতুন জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। শাহনামা গ্রন্থ শেষ করে তাই শাহনামার পরিচয় দিতে গিয়ে কবি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে বহু পরিশ্রমের পর এই ফার্সি গ্রন্থ দ্বারা আমি ইরানকে পুনর্জীবিত করে গেলাম। মহাকালের উপস্থাপনা। জীবন ও জগৎ ব্যাপক আকারে চিত্রিত হলেও হোমারের ইলিয়ড, ওডিসি কিংবা রামায়ণ, মহাভারত যে ধরনের মহাকাব্য, শাহনামা সে ধরনের মহাকাব্য নয়। ইলিয়ড, ওডিসি ও রামায়ণ, মহাভারত এর নিয়ামক শক্তি কাল নয়, স্থান, যেখানে গ্রিস ও ট্রয়, অযোধ্যা ও লঙ্কা, হস্তিনাপুর ও কুরুক্ষেত্রকে কেন্দ্র করে ঘটনায় আবর্তিত হয়েছে। একের পতনের অন্যের মহিমা সেখানে ভাস্বর। অন্যপক্ষে শাহনামা নিয়ন্ত্রিত হয়েছে মহাকাল, যে কালের বহমান স্রোতের ঘটনা ও স্থান মুহূর্তের জন্য উদ্ভাসিত হয়ে বিলীন হয়ে যায়। সেখানে রাজা ও রাজবংশের উত্থান পতনে, বীরের শৌর্যে ও সম্রাটের মহানুভবতায় এক মূল্যবোধের উদ্ভব ঘটেছে এবং শেষ পর্যন্ত মানুষের হাতে আসছে উত্তরাধিকার সূত্রের ইতিহাসেরই শিক্ষা হয়ে। এখানেই কবি হিসেবে ফেরদৌসির কৃতিত্ব নিহিত। তাহলে আমরা দেখলাম যে হোমারের ইলিয়ড, ওডিসি বা রামায়ণ, মহাভারত এগুলো রচনা হয়েছে যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, যে কোনো একটা ঘটনার আবর্তে। কিন্তু শাহনামা নিয়ন্ত্রিত হয়েছে মহাকালের, যে কালের বহমান স্রোত ঘটনা ও স্থান মুহূর্তের জন্য উদ্ভাসিত হয়ে আবার সেটা বিলীন হয়ে গিয়েছে। এখানে রাজা এবং রাজবংশের উত্থান পতন, বীরের শৌর্য ও সম্রাটের মহানুভবতার এক মূল্যবোধের উদ্ভব ঘটেছে এবং শেষ পর্যন্ত মানুষের হাতে আসছে উত্তরাধিকার সূত্রের ইতিহাসের শিক্ষা হয়ে। শাহনামা কাব্যে বাস্তবতার প্রাধান্য দেখা যায়। বীর রস প্রধান শাহনামার মধ্যে থেকে শেষ পর্যন্ত অস্ত্রের ঝঞ্ঝনানি ও সুর সিংহদের হুঙ্কার অব্যাহত থাকলেও মাঝে মধ্যে শোনা গেছে উৎসবের কলরব। মৃগভূমিতে শিকারের পশ্চাৎ
বনরত, অশ্বক্ষুরের ধ্বনি, বসন্ত বাসিত উপবনে বিশ্রান্ত লাভ, কিংবা কোনো জনমনোহারী নায়কের মৃত্যুতে মর্মান্তিক আর্তনাদ মূল্যবোধের সংরক্ষণের যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হয়। সত্যের সঙ্গে মিথ্যার সংগ্রামকে রহস্যাবৃত রেখে নাট্য সম্ভাবনাকে ঝুলিয়ে রাখার অভিপ্রায় ফেরদৌসির মধ্যে ছিল না। ফেরদৌসি তার মহাকাব্যের সকল সম্ভাবনাকে কৃতিত্বের সাথে উন্মোচিত করেছেন। বীরবশের সঙ্গে বাৎসল্য রস, করুণ রস, আদিরস, বীভৎস রস সবকিছুই এসেছে। চরিত্র চিত্রণে দক্ষতা। কাব্যের চরিত্র চিত্রণে ফেরদৌসি একজন দক্ষ শিল্পী। দুনিয়ার যে কোনো মহাকবির সৃষ্ট চরিত্রের তুলনায় সংখ্যায় তারা কম নয়, মানবিক দোষের গুণে হীন নয়, শৌর্যবীর্যে খাটো নয় এবং প্রেম সহানুভূতিতে অনুজ্জ্বল নয়। এসব চরিত্রের গতিতে ফেরদৌসি মানব জীবনকে সম্পূর্ণভাবে আবর্তিত করেছেন। বাইরে ঐশ্বর্যের সঙ্গে ভিতরের দীনতা, বাইরের প্রতিকূলতার মধ্যে ভিতরের সৌন্দর্য সমান দক্ষতার সঙ্গে অবারিত হয়েছে। অবিশ্বাস্য করার এতটুকু অবকাশ কবি রাখেননি। ন্যায় অন্যায়ের উপস্থাপন, ন্যায় প্রতিষ্ঠা, অন্যায়ের পতন ও মূল্যবোধের সচেতন প্রয়োগ যে শাহনামার কোনো চরিত্রকেই মানবিক দিক থেকে এতটুকু খাটো করেনি, ফেরদৌসি অসীম কৃতিত্ব ও শক্তিমত্তায় তারই নিদর্শন। গ্রিক মহাকাব্যের নিয়মিত অলিম্পাস পর্বতের দেবতাদের ইচ্ছার স্থান দখল করেছে ফেরদৌসির মূল্যবোধ। এখানে বাইরের হস্তক্ষেপের কোনো প্রয়োজন হয়নি। চরিত্রের দুর্বলতাই নায়ক নায়িকার অন্তরে তাদের সর্বনাশের বিষ উক্ত করেছে, তাকে টেনে নিয়ে গিয়েছে মহতি বিনষ্টের দিকে। শক্তিমান চরিত্রগুলোর পতন তখন অনিবার্য হয়ে উঠেছে। এখানে ফেরদৌসিকে গ্রিসের সফোক্লিস ও ইংল্যান্ডের শেক্সপিয়ারের সমগোত্রীয় বলে মনে করা হয়। নিরপেক্ষতা। ফেরদৌসি একটি বড় কৃতিত্ব যে কোনো চরিত্রের প্রতি তার কোনো পক্ষপাতিত্ব নেই। স্রষ্টার মমত্ববোধ ও মহান সহানুভূতি নিয়েই তিনি তাদের অনুসরণ করেছেন। এই নিরপেক্ষ দৃষ্টি ফেরদৌসিকে সর্বকালের শ্রেষ্ঠ কবিদের সমমর্যাদা দান করেছে। শাহনামা মহানায়ক রোস্তমকে তিনি মূল্যবোধের কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছেন। নিজ চরিত্র থেকে উচ্চারিত পাপের শাস্তি রোস্তমকেও পেতে হয়েছে। সোহরাবের শৌর্যের সামনে তিনি আতঙ্কিত হয়েছেন। অহংকারে জ্বলে উঠে গোপন করেছেন আত্মপরিচয়। এ পাপের শাস্তি বড় নির্মম, বড় হৃদয় বিদারক। রোস্তম পুত্র হত্যাকারী হয়েও আত্মনিপীড়ক হয়ে তার ভার নিজের শিরে বহন করেছেন। একেশ্বরবাদ প্রচার। ইসলামের মূলনীতি একেশ্বরবাদের দিকে ফেরদৌসির দৃষ্টি ছিল নির্মেষ। ইরানের প্রাচীন ধর্ম জরথ্রুসবাদ ও ইসলামী একেশ্বরবাদী অন্যরূপ হয়ে দেখা দিয়েছে। এক্ষেত্রে কবির সত্তা যেন এক মরমীয় অনুভূতির স্পর্শে বারবার উৎকণ্ঠিত, জাগ্রত। প্রাকৃতিক বদান্যতার প্রকাশ। শাহনামার প্রাকৃতিক দৃশ্য বড় মনোরম। সেখানে উপত্যকার এ রম্য উপবনে হরিণদল বিচরণ করে, কোথাও প্রবাহিত হয় কুলকুল নদের স্রোতস্বিনী, ঢেউতোলা বড় নদী। আমুদরিয়া পার হতে হলে নৌকার প্রয়োজন হয়। দুর্গম অরণ্য, আজহাদা ও দৈত্যরা বাস করে বলে প্রকৃতির বদান্যতা কখনো কখনো ভয়ে সংকুচিত, কিন্তু মানুষের শৌর্যের সামনে দানবীর সকল শক্তি শেষ পর্যন্ত পরাভূত হয়। বাহন বিশ্বে অশ্ব ও উটকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে শাহনামা মহাকাব্যে মহাকবি ফেরদৌসির বিভিন্ন কৃতিত্ব বা বিভিন্ন দিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি প্রথমেই ইরানের জাতীয়তাবাদকে পুনরুজ্জীবন করেন এবং তিনি যদিও কোনো কোনো ঘটনার আবর্তে রামায়ণ মহাভারত রচিত হয়, কিন্তু শাহনামা ছিল মহাকালের উপস্থাপনা। এখানে তিনি বাস্তবতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি
চিত্রণে দক্ষতার পরিচয় দেখিয়েছেন, তিনি ন্যায় অন্যায় উপস্থাপন করেছেন, তিনি নিরপেক্ষ থেকেছেন এবং একেশ্বরবাদ প্রচার করেছেন এবং প্রাকৃতিক বদান্যতারও প্রকাশ ঘটিয়েছেন। এভাবে তিনি বিভিন্নভাবে ওই সময়কার অবস্থাগুলোকে তিনি ফুটিয়ে তুলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পরিশেষে আমরা বলতে পারি যে কবির প্রকাশের মাধ্যম হলো কল্পনা। কবি যে কাজগুলো বা এই লেখাগুলো লিখেছেন সম্পূর্ণই তিনি কল্পনা শক্তি দিয়ে তিনি এই লেখাটা তিনি লিখেছেন। কিন্তু কল্পনার সাহায্যে মহৎ কবিতার সৃষ্টি হয় না, সেই কল্পনাকে জ্ঞান ও চিন্তার আশ্রয় দিতে হয় এবং কবির কাল অভিজ্ঞতা হয়ে জ্ঞান, চিন্তা ও কল্পনাকে প্রাণধর্মে উজ্জীবিত করে। সেই জন্যই ফেরদৌসীর শাহনামা ইতিহাস না হয়ে কাব্য হয়েছে, তথ্যের সংগ্রহ না হয়ে তা হয়েছে যৌবনপ্রাপ্ত ইরানের প্রাণময় চলমান প্রতিচ্ছবি। শাহনামার ইতিহাস বলে জোহাকের রাজত্বকাল 1000 বছর হতে পারত না। ইরানের বীর রুস্তম 300 বছর ধরে সম্রাটের পর সম্রাট রাজ্যকাল ব্যাপী এমনভাবে দেশ ও কালের পরিব্যাপ্তি সময়াঙ্কে নিজ ও আত্মবর্ধে পুরস্কৃত করার সুযোগ পেত না। কারণ তিনি কল্পনা করেও, যদিও তিনি কল্পনাপ্রসূত হয়েই লিখেছেন, কিন্তু তার সাথে তিনি মিলিয়েছিলেন তার অভিজ্ঞতাকে, তার জ্ঞানকে, তার চিন্তাকে। এভাবেই তিনি সেটাকে বাস্তবধর্মী করে তুলেছিলেন। তাহলে আমরা বলতে পারি যে মহাকবি ফেরদৌসীর জীবন ও রচনাবলী আলোচনা করতে যে আমরা দেখলাম যে প্রথমে আমরা মহাকবি ফেরদৌসী সম্পর্কে লিখবো এবং তার পরিচয় সম্পর্কে লিখবো। আমরা জানি যে তিনি 930 সালে ইরানের তুস নগরে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হচ্ছে আবুল কাশেম মোহাম্মদ ফেরদৌসী। তিনি সুলতান মাহমুদের শাসনামলে তিনি গজনিতে আসেন এবং এখানে তিনি 1010 খ্রিস্টাব্দ পর্যন্ত থাকেন। পরবর্তীতে তিনি চলে যান আবার তার জন্মভূমিতে এবং এখানেই তিনি 1020 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর মধ্যে তিনি খ্যাতি অর্জন করেছিলেন বিখ্যাত শাহনামা রচনা করে। এই বিখ্যাত শাহনামা রচনা করতে যেয়ে তিনি তার ভাষা, শাহনামার যে ভাষা তিনি লিখেছেন, যে ভাষায় তিনি রচনা করেছেন সেটা ছিল ফার্সি ভাষা এবং তিনি বিভিন্ন চরিত্রগুলোকে তিনি এখানে শাহনামায় এনেছিলেন। বিভিন্ন চরিত্র তিনি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। শাহনামার 360,000 শ্লোক ছিল এবং এই গ্রন্থটির আগাগোড়াই ছন্দ ব্যবহৃত হয়েছিল। প্রত্যেকটি শ্লোক সমিল। এই সমিল ছন্দ শাহনামার বর্ণনার সংলাপ, পত্রালাপ সব বর্তই সমানভাবে কার্যকর প্রমাণিত হয়েছিল। শাহনামার অর্থ হচ্ছে রাজা বাদশাদের ইতিহাস। তিনি ঠিক এই শাহনামায় কি করেছেন, ইরান, তুরান, গজনি প্রভৃতি রাজা বাদশাদের যুদ্ধ, রাজনীতি, মৃগয়া, আনন্দ, উৎসব এগুলো নিয়েই তিনি শাহনামা রচনা করেছেন। মূলত এটাই ছিল শাহনামার বিষয়বস্তু। শাহনামার অনেক নায়কের নাম উল্লেখ করা হলেও বস্তুত এর মহানায়ক ছিলেন একজন। তিনি হচ্ছেন কে জানো? বলেছি আমি, তিনি হচ্ছেন পারস্যের বিখ্যাত বীর রুস্তম। কবি তাকে শৌর্যবীর্য, শক্তিমত্তা, সুবিবেচনা ও আড়ম্বর মহিমান্বিত করে চিত্রায়িত করেছিলেন। আর শাহনামা মহাকাব্যের কবি হিসেবে ফেরদৌসী যে জিনিসগুলো ফুটিয়ে তুলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তার মধ্যে অন্যতম কি বলেছি যে ইরানি জাতীয়তাবাদকে তিনি পুনর্জীবিত করেছিলেন। তিনি মহাকালের উপস্থাপনা করেছেন, বাস্তবতাকে তিনি সেখানে প্রাধান্য দিয়েছিলেন। কল্পনাপ্রসূত হয়ে লিখেও কিন্তু তিনি কি করেছেন, তার জ্ঞান, বাস্তবতাকে তিনি কাজে লাগিয়ে কাজ করেছেন, যেটা বাস্তব হতে পারে তিনি সেই বাস্তবতাকেই সেখানে প্রাধান্য দিয়েছিলেন। চরিত্র চিত্রণে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন এবং তিনি ন্যায় অন্যায়ের উপস্থাপনাও সেখানে অতি সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি ছিলেন নিরপেক্ষ। তিনি রুস্তমকেও তিনি মূল্যবোধের কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছেন। নিজ চরিত্র থেকে উৎসারিত পাপের শাস্তি রুস্তমকেও পেতে হয়েছে। সোরহাবের শৌর্যের সামনে তিনি আতঙ্কিত হয়েছেন। অহংকারে জ্বলে উঠে গোপনে করেছেন আত্মপরিচয়। এই পাপের শাস্তি বড় নির্মম, বড় হৃদয় বিদারক, তিনি সেটা ফুটিয়ে তুলেছেন। তিনি একেশ্বরবাদ প্রচার করেছেন। তিনি
প্রাকৃতির যে বদান্যতা সেই প্রকাশটাও তিনি এখানে করতে সক্ষম হয়েছিলেন। তাহলে আমরা একটা বড় প্রশ্ন নিয়ে সুন্দর করে আলোচনা সেরে ফেললাম, সেটা হচ্ছে জীবন, মহাকবি ফেরদৌসীর জীবন এবং রচনাবলী সম্পর্কে আলোচনা করো। তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা এটা পড়বে এবং পড়ে সুন্দর করে বাসায় লিখবে। তোমাদের অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ রাখবে, কারণ অতি শীঘ্রই তোমাদের ইনকোর্স পরীক্ষার অ্যাসাইনমেন্ট দেয়া হবে, এই জানুয়ারি মাসেই সেটা দেয়া হবে। এজন্য সবাই আমরা তো যোগাযোগ করবই, যারা মনে করো যে অনেকে গ্রামে আছো বা ঢাকায় নেই, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা ডেটটা পেলেই তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভালো থাকবে এবং ঠিক মতো পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।